স্বাস্থ্য সংবাদ পডকাস্টে আপনারা দেখছেন বহু প্রসিদ্ধ মেডিকেল প্র্যাকটিশনারদের সাথে সাক্ষাৎকার। থাকছে ডায়াবেটিস, কিডনির সমস্যা, ক্যান্সার এবং ছোট বড় নানা শারীরিক সমস্যার প্রতিকারের আলোচনা। নমস্কার, স্বাস্থ্য সংবাদ পডকাস্টের আজকের পর্বে আপনাদের স্বাগত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাঁটুর ব্যথা, এই কথাটার সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত হই। হাঁটুর ব্যথা আরম্ভ হলে প্রথমে আমরা একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওষুধ খাই, কিছু ব্যায়াম করি, প্রয়োজন হলে ইঞ্জেকশনও নিই। কিন্তু তারপরেও যখন এই ব্যথার উপশম হয় না, তখন বিশেষজ্ঞরা আমাদের কোনো কোনো সময় পরামর্শ দিয়ে থাকেন নি রিপ্লেসমেন্ট সার্জারির, অর্থাৎ হাঁটুর প্রতিস্থাপনের। আর তখনই আমাদের মনে জেগে ওঠে হাজারো ভয়, ভ্রান্তির এবং প্রশ্নের। আর এইরকমই অনেক প্রশ্নের উত্তর নিয়েই আজকে আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডক্টর অভিজিৎ সেন। ডাক্তারবাবু, আপনাকে আমার এই পডকাস্টে স্বাগত। নমস্কার। যেরকম বললাম যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মোটামুটি আমরা সবাই এই হাঁটুর ব্যথা কথাটার সঙ্গে আস্তে আস্তে পরিচিত হতে থাকি। যদিও এখন কোনো বয়স সেভাবে নেই, বয়স বাড়ার আগেও অনেকেরই দেখা যাচ্ছে হাঁটুর ব্যথা, কিন্তু হাঁটুর প্রতিস্থাপন বা নি রিপ্লেসমেন্ট সার্জারির দিকে কখন যেতে হয়? সবার প্রথমেই আমি ধন্যবাদ জানাবো স্বাস্থ্য সংবাদ ইউটিউব চ্যানেলকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তো যেহেতু আমরা আজকে নি রিপ্লেসমেন্টের ব্যাপারে আলোচনা করতে যাচ্ছি, তো সবার প্রথমেই আমাদের জানতে হবে যে নি রিপ্লেসমেন্ট কখন প্রয়োজন হয়। বেসিক্যালি নি রিপ্লেসমেন্ট জিনিসটা আমরা অ্যাডভাইস করে থাকি যখন সিভিয়ার আর্থ্রাইটিস ডেভেলপ হয়ে থাকে নি জয়েন্টে। এবার সিভিয়ার আর্থ্রাইটিস কি কি কারণে হয়ে থাকে? প্রথমত হতে পারে অস্টিও আর্থ্রাইটিস, যেটা নাকি বয়সজনিত আর্থ্রাইটিস আমরা বলে থাকি, বয়সের সাথে সাথে হাঁটুর ওয়ার এন্ড টিয়ার। তাছাড়াও আর্লি এজে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা ধরুন পোস্ট ট্রমেটিক আর্থ্রাইটিস, আগে কোনো সময় কোনো ইঞ্জুরি হয়েছিল, ফ্র্যাকচার হয়েছিল বা কোনো লিগামেন্ট টিয়ার হয়ে গেছিল, সেটা নেগলেক্ট করা হয়েছে, তার কারণে জয়েন্টে আর্লি ওয়ার এন্ড টিয়ার দেখা যায়। তো এই ধরনের আর্থ্রাইটিসের ডিফারেন্ট রিজন আছে। এই যে আপনি বললেন যে এজটা এখন ম্যাটার নয়, এজ কম এজেও দেখা যায়। তো এই ধরনের আর্থ্রাইটিসগুলো যেরকম রিউমাটয়েড আর্থ্রাইটিস বা পোস্ট ট্রমেটিক আর্থ্রাইটিস, এগুলো আর্লি এজেও দেখা যেতে পারে। বাট কমনলি আমরা যেটা দেখি, যেটা অস্টিও আর্থ্রাইটিস, সেটা মূলত বয়সের সাথে সাথেই হয়। এবার সেটা দেখা যায় যে মহিলাদের ক্ষেত্রে অ্যারাউন্ড 40-র পর থেকেই আস্তে আস্তে সেই ওয়ার এন্ড টিয়ারটা স্টার্ট হয়ে যায় এবং মেলদের ক্ষেত্রে একটু ডিলেড হয়। তো যখনই এই অস্টিওআর্থ্রাইটিস খুব সিভিয়ার আকার ধারণ করে, যখন আমরা লাইফস্টাইল মডিফিকেশন, সিম্পল পেইন মেডিকেশন বা ধরুন আপনার ফিজিওথেরাপি, এক্সারসাইজ, এগুলোর মাধ্যমে এর সলিউশন হয় না, তখনই আমরা নি রিপ্লেসমেন্টের দিকে এগোই। আচ্ছা, আর নি রিপ্লেসমেন্ট করলে কি মানে হোল নি রিপ্লেস করতে হয়, নাকি এটার এরম কোনো ব্যাপার আছে যে কখনো পার্শিয়াল করলেও চলে? দেখুন, নি রিপ্লেসমেন্ট বলতে যেটা আমরা বুঝি জেনারেলি, সেটা আমরা টোটাল নি রিপ্লেসমেন্টকেই বুঝে থাকি। আচ্ছা, বাট পার্শিয়াল নি রিপ্লেসমেন্টেরও একটা অপশন আছে, যেটাকে আমরা ইউনিকন্ডালার ইউনিকন্ডালার নি রিপ্লেসমেন্ট বলে থাকি। সেটার পার্টিকুলার কিছু কিছু ইন্ডিকেশন আছে। সব পেশেন্ট তার ক্যান্ডিডেট নন। যে পেশেন্ট সিলেক্টিভ কিছু পেশেন্টেই আমরা ওই ধরনের সার্জারিটা করে থাকি এবং সেটারও খুব ভালো আউটকাম পাওয়া যায়। আচ্ছা। না, এই ক্ষেত্রে যদি আমাদের একটু বিশদে বলেন যে কখন ফুল নি রিপ্লেসমেন্টের প্রয়োজন হচ্ছে, কখন পার্শিয়াল? যখন দেখা যায় যে হাঁটু, আমাদের অস্টিওআর্থ্রাইটিসে আমরা 4টে গ্রেডিং করে থাকি। আচ্ছা, এর মধ্যে ইনিশিয়াল দুটো স্টেজে দেখা যায় ওষুধপত্র, ফিজিক্যাল থেরাপি এবং এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফিকেশন, এগুলোর মাধ্যমে মোস্ট অফ দ্য পেশেন্টের ক্ষেত্রে ম্যানেজ হয়ে যায় পেইন। থার্ড স্টেজ যেটা থাকে, সেক্ষেত্রে বেশ কিছু পেশেন্টের ক্ষেত্রে এইগুলোর মাধ্যমে ফিজিওথেরাপি, পেইন মেডিকেশন, এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফিকেশন, এগুলোর মাধ্যমে সেটা ম্যানেজ হয়ে যায়। বাট কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে গ্রেড 3 অস্টিওআর্থ্রাইটিসেও নি রিপ্লেসমেন্টের প্রয়োজন হয়। বাট গ্রেড 4 অস্টিওআর্থ্রাইটিস, যেটা আমরা বোন অন বোন ডিজিজ বলি, মানে দুটো বেসিক্যালি হাঁটু বা যে কোনো জয়েন্টের সারফেসে একটা স্মুথ কার্টিলেজের লেয়ার থাকে। এবার সেই কার্টিলেজ লেয়ারটা যখন ক্ষয়ে যায়, সেই জিনিসটাকে তখন দুটো বোন একসাথে লেগে যায়, সেটাকে আমরা গ্রেড 4 অস্টিওআর্থ্রাইটিস বলে থাকি। এবার এই গ্রেড 4 অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্টের জেনারেলি নি রিপ্লেসমেন্টের প্রয়োজন হয়।
তো এবার কিছু কিছু পার্টিকুলার পেশেন্ট আছে যাদের ক্ষেত্রে ধরুন এই নি অস্টিওআর্থ্রাইটিসের ব্যাপারটা পুরো নি জয়েন্টটাকে ইনভলভ করলো না। নি জয়েন্টকে আমরা বেসিক্যালি 3টে পার্টে ভাগ করে থাকি। একটা আমরা মিডিয়াল কম্পার্টমেন্ট বলি, একটা ল্যাটারাল কম্পার্টমেন্ট, একটা প্যাটেলোফিমোরাল কম্পার্টমেন্ট। তো যদি দেখা যায় যে অস্টিওআর্থ্রাইটিসটা প্রিডমিনেন্টলি শুধু মিডিয়াল কম্পার্টমেন্ট, আমাদের জয়েন্টের ভেতরের যে সাইডটা, মিড লাইনের দিকে যে সাইডটা, সেই পোর্শনটাতে ইনভলভ করেছে এবং সেটা একদম বোন অন বোন টাচ করে যাচ্ছে এবং খুব বেশি ডিফর্মিটি নেই, সেই ডিফর্মিটিটাকে অনেকটাই আমরা কারেক্ট করতে পারছি এবং জয়েন্টের ভেতরে যে লিগামেন্ট থাকে, এসিএল বলে যে লিগামেন্ট থাকে, সেই লিগামেন্ট ইনটেক্ট আছে, সেই পেশেন্টদের ক্ষেত্রেই আমরা পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট করতে পারি। আচ্ছা, আদারওয়াইজ পুরোটাই। আদারওয়াইজ যদি দেখা যায় এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছে না, পুরো জয়েন্টটাই আর্থ্রাইটিক হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আমরা টোটাল নি রিপ্লেসমেন্ট করে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার যেটা জিজ্ঞেস করবো যে নি রিপ্লেসমেন্ট সার্জারির আগে একজন পেশেন্টের কি ধরনের মানে প্রিপারেশনের দরকার হয়? সবার আগে আমি বলবো যে পেশেন্টের মেন্টাল প্রিপারেশন দরকার। আচ্ছা। বিকজ আমি যে জিনিসটা, যে সার্জারিটা করাতে যাচ্ছি, তার বিষয়ে আমাকে জানতে হবে, তার আউটকাম নিয়ে আমাকে জানতে হবে, তার ব্যাপারে আমি কনফিডেন্ট হতে হবে। আমার যদি আগে মনে শঙ্কা থাকে যে না, আমার নি রিপ্লেসমেন্ট করে বা অপারেশন করে আমার ভালো হবে না, তাহলে চলবে না। তো আমার মাইন্ডসেট ঠিক করতে হবে যে নি রিপ্লেসমেন্ট আমি করাবো এবং মোস্ট অফ দ্য পেশেন্টের এর খুব ভালো আউটকাম হয়, সেই পজিটিভ থিঙ্কিংটা থাকা সবার আগে দরকার। সেকেন্ড, আমরা বলি যে নি রিপ্লেসমেন্টের আউটকাম খুবই ভালো যদি সেটা প্রপার টাইমে করা হয়। আচ্ছা। এরকম পেশেন্ট যদি হাঁটাচলা করা অবস্থায় থাকে, বিকজ নি রিপ্লেসমেন্ট করে আমরা বেসিক্যালি কি করি, যে হয়ে যাওয়া পোর্শনটা আছে সেই পোর্শনটাকে আমরা কেটে বাদ দিয়ে, মানে বেসিক্যালি বোনের যে হয়ে যাওয়া পোর্শনটা আছে সেই পোর্শনটা আমরা কেটে বাদ দিয়ে একটা আর্টিফিশিয়াল কম্পোনেন্ট বসাই। কিন্তু মাসেল যেগুলো থাকে সেটা পেশেন্টের কিন্তু নিজের মাসেলগুলোই থাকে। এবার যে পেশেন্ট ধরুন হাঁটাচলা করছেন, পেইন থাকা সত্ত্বেও হাঁটাচলা করছেন, সেই পেশেন্টের ওই মাসেলগুলো ঠিকঠাক কাজ করছে, তো অপারেশনের পর ওই পেশেন্টের রিহ্যাবিলিটেশনটা ইজি হবে এবং ওই পেশেন্ট খুব ভালো আউটকাম দেবে। এবং যে পেশেন্ট ধরুন অলরেডি ব্যথার কারণে নেগলেক্ট করতে করতে অলরেডি বেড রিডেন হয়ে পড়েছেন, হাঁটাচলা 6 মাস ধরে 1 বছর ধরে হাঁটাচলা করছেন না, সুতরাং তার ওই পায়ের যে নিয়ের সারাউন্ডিং যে মাসেলগুলো সেগুলো উইক হয়ে গেছে, সুতরাং অপারেশনের পর যে হাঁটবে, রিহ্যাবিলিটেশনটা হবে, সেটাও পুয়ার হবে। তো সেই জন্য প্রিরিকুইজিট কি দরকার, যে মাসেল স্ট্রেংথ ভালো আছে সেটা দরকার এবং মেন্টাল প্রিপারেশন। আচ্ছা, তার মানে রিপ্লেসমেন্টের এই যে অপারেশন আপনারা করবেন তার আগে কি একজন পেশেন্টের মাসেল স্ট্রেংথটা বাড়িয়ে নেওয়ার দরকার আছে? মানে ডেফিনেটলি সবার আমরা তো জেনারেলি থাকতেই। যখন প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট করি তখন পেশেন্টের মাসেল পাওয়ার কতটা আছে সেটা ফিজিক্যালি অ্যাসেস করি। যদি কারোর ক্ষেত্রে দেখা যায় যে মাসেল পাওয়ার উইক আছে, তাহলে অবশ্যই আমরা প্রি অপারেটিভ প্রি হ্যাবিলিটেশন বলি আমরা। আমরা সার্জারির আগেই আমরা পেশেন্টের মাসেল পাওয়ারটাকে স্ট্রেংথেন করার জন্য ইনসিস্ট করি এবং তাতে রিহ্যাবিলিটেশনটা বেটার হয়। আচ্ছা 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 আচ্ছা, এবার যেটা জানবো যে হাঁটু প্রতিস্থাপনে সবসময় কি দুটো হাঁটুরই একসঙ্গেই প্রতিস্থাপনের প্রয়োজন হয়? মানে একটা হাঁটুতে ধরুন কারোর সমস্যা আর একটা হাঁটু হয়তো অতটা খারাপ অবস্থায় নেই। হ্যাঁ, তো এটা খুব কমন কোশ্চেন, আমরা ডে টু ডে প্র্যাকটিসে আমরা এনকাউন্টার করে থাকি বেসিক্যালি। তো এরকম কোনো ব্যাপার নেই যে একটা হাঁটু অপারেশন করালে আরেকটা হাঁটু অপারেশন করাতেই হবে, সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। অলওয়েজ আমরা শুরুতেই আমি বললাম যে আমরা শুরুতে চেষ্টা করি যে ওষুধপত্র, ফিজিক্যাল থেরাপি এবং লাইফস্টাইল মডিফিকেশন সেগুলো করে ইনিশিয়াল ফেজে ম্যানেজ করতে। এবার ধরুন একটা হাঁটুর অবস্থা খুবই খারাপ, সেটা একদম পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে, সেটাতে নি রিপ্লেসমেন্ট লাগবে, তাহলে সেই হাঁটুর নি রিপ্লেসমেন্ট করতে হবে। অপোজিট হাঁটুটা যদি অতটা খারাপ না হয়, তাতে অতটা ব্যথা না থাকে, পেশেন্ট ডে টু ডে অ্যাক্টিভিটি করতে পারে, তাহলে ওই হাঁটুর অপারেশন দরকার নেই। বাট আচ্ছা। যদি দুটো হাঁটুই খারাপ হয়ে থাকে তাহলে দুটো হাঁটুরই প্রয়োজন হয়, বিকজ আদারওয়াইজ ওরকম দেখা গেল যে দুটো হাঁটুই খারাপ, পেশেন্ট একটা হাঁটু রিপ্লেস করিয়ে নিলেন, অন্য হাঁটু রিপ্লেস করালেন না, তখন কি হয়, আননোইনলি যে হাঁটুটা রিপ্লেস করানো হলো তার উপর
স্ট্রেসটা প্রেশারটা বেশি বেশি আসে, পড়ে যায়। তো তার লংজিভিটি কম্প্রোমাইজ হতে পারে। তো সেক্ষেত্রে দুটো হাঁটু যদি খারাপ হয়ে থাকে তাহলে ডেফিনেটলি দুটো হাঁটুর অপারেশন দিকে যেতে হবে। কিন্তু যদি একটা হাঁটু খারাপ হয়ে যায়, যেরকম ধরুন পোস্ট ট্রমেটিক আর্থ্রাইটিস যেটা আমরা বললাম, হুম। যে একটা হাঁটুতে একটা ইনজুরি হয়েছিল, কোনো একটা ফ্র্যাকচার হয়েছিল বা কোনো একটা লিগামেন্ট ইনজুরি হয়েছিল, তার কারণে ওই হাঁটুতে আর্লি আর্থ্রাইটিস দেখা দিয়েছে, তো সেই হাঁটুটাই রিপ্লেস করতে হবে, অন্য হাঁটু রিপ্লেস করার প্রয়োজন নেই। আচ্ছা, মানে এরকম কোনো ব্যাপার নেই যে হাঁটু রিপ্লেস করলেই মানে নি রিপ্লেসমেন্ট হলে সবসময় দুটোকে না, একসঙ্গে না, করতে হবেই। নট নেসেসারি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আরেকটা মানুষের মধ্যে তো ভয় থাকে, যেটা অনেকদিন ধরেই এটা খুব মানে এই ভ্রান্ত ধারণা কিনা আমি বলতে পারবো না, সেটা আপনিই বলবেন। যাই হোক, এই ধারণাটি বয়ে আসছে যে হাঁটুর রিপ্লেসমেন্ট বা মানে নি রিপ্লেসমেন্ট হওয়ার পরে হাঁটার ক্ষমতা আরো কমে যায়। আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমরা বলে থাকি যে নি রিপ্লেসমেন্টের রেজাল্ট খুবই ভালো। দেখা গেছে যে ইন্ডিয়ান পপুলেশনে মোর দেন 90% হুম। পপুলেশন নি রিপ্লেসমেন্টের পর খুবই হ্যাপি থাকে। বাট নি রিপ্লেসমেন্ট সার্জারিটা আইডিয়াল ক্যান্ডিডেটে করা প্রয়োজন, যে প্রপার টাইমে করা হলো কিনা। এই যে একটু আগে বললাম যে যদি মাসেল পাওয়ারটা ভালো থাকে তাহলে তার ক্ষেত্রে ভালো আউটকাম পাওয়া যায়। এবার কিছু কিছু পেশেন্ট আছে, যেরকম ধরুন নেগলেক্ট, হাঁটুর পেইন নেগলেক্ট করতে করতে ওরকম একটা স্টেজে চলে গেল যে পাটা অনেকটা বেঁকে গেল, আমরা বলি ফার্স্ট ব্র্যাকেটের মতো ওরকম ভাবে পাটা বেঁকে হুম। গেছে। জয়েন্টের যে লিগামেন্ট গুলো থাকে সেই লিগামেন্ট গুলো এটিনিউটেড হয়ে গেল, উইক হয়ে গেল, হুম। সেই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু সার্জারির আউটকামটা অতটা ভালো হয় না। ভালো। সেজন্য আমরা বলি যে নি রিপ্লেসমেন্ট প্রপার টাইমে করানো। যখন দেখা যাবে যে হ্যাঁ ভালো আউটকাম পাওয়ার মতো সিচুয়েশন আছে এবং নি রিপ্লেসমেন্ট লাগবেই, তখন করানো। এবার সেটা যদি ধরো আমি আজকে অ্যাডভাইস করলাম, পেশেন্ট বললো না আমি দেখি আরো কিছুদিন দেখি একটু, অন্যদিকে অন্য ডাক্তারকে হুম। দেখালো, কোন রকম ভাবে যদি ব্যথাটা মানে ডিফিকাল্ট হলো পেশেন্টকে এই জিনিসটা মানে বিশ্বাস করানো যে না এবার আপনার নি রিপ্লেসমেন্ট লাগবেই। তো সেটা বিশ্বাস করতে করতে যদি ধরুন 5টা বছর চলে গেল, তখন হাঁটুটা অনেকটা। খুবই ডিফর্মড হয়ে গেল হুম। এবং হুম। তখন কিন্তু আউটকামটা বেসিক্যালি গার্ডেড হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে ইউজুয়ালি যেটা বলা যেতে পারে যে নি রিপ্লেসমেন্ট করলে তার রেজাল্ট ভালোই হয়। যথেষ্ট, সাকসেস রেট খুবই হাই, খুবই তাই হাই, তো? খুবই হাই। আচ্ছা। আচ্ছা স্যার, এবার ধরুন কারোর দুটো হাঁটুরই প্রবলেম আছে। আপনি একটা হাঁটু রিপ্লেসমেন্ট করলেন। আরেকটা হাঁটুর যে রিপ্লেসমেন্ট করবেন সেটার মধ্যে এই দুজন মানে দুটো অপারেশনের মধ্যে গ্যাপটা কতটা হওয়ার দরকার? উম, সেরকম অ্যাকচুয়ালি গ্যাপের কিছু ব্যাপার নেই, যদি পেশেন্টের সেরকম মেজর কোনো কোমরবিডিটি না থাকে, পেশেন্ট অ্যানেস্থেসিয়া পয়েন্ট অফ ভিউতে একদমই ফিট থাকে, ইভেন আমরা সেম সিটিং এ বাইলেটারাল নি রিপ্লেসমেন্ট, বোথ নি রিপ্লেসমেন্টে করছি। আচ্ছা। তো সেরকম কোনো টাইমের ব্যাপার নেই। হ্যাঁ, এবার যদি সেই পেশেন্ট বোথ নি রিপ্লেসমেন্ট সেম সেটিং এ করার হুম। মতো ক্যান্ডিডেট না হন, সেক্ষেত্রে আমরা একটা করার 3-4 ডেজ গ্যাপ দিয়ে আরেকটা হাঁটু করতে পারি। তাতে কি হয় যে ওভারঅল রিহ্যাবিলিটেশন রিকভারি টাইমটা কমে যায়। কিছু কিছু আচ্ছা। পেশেন্ট আবার সেটাও প্রেফার করেন যে একটা হাঁটু করানোর পর একটা হাঁটু রিকভার করে গেল, তারপর আরেকটা হাঁটু রিপ্লেস করালো, দ্যাটস অলসো ওকে। বাট দ্য থিং ইজ সেক্ষেত্রে রিহ্যাবিলিটেশন টাইমটা, রিকভারি টাইমটা বেশি। আর যদি একটা করার 3-4 দিন গ্যাপই আরেকটা করিয়ে নিল, তাহলে ওভারঅল রিকভার মানে 1 থেকে 1.5 মাসের মধ্যেই দুটো হাঁটুই রিকভার করে গেল। আচ্ছা, আচ্ছা। আর সার্জারির কতদিনের মধ্যে মোটামুটি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারবেন একজন নি মানুষ? রিপ্লেসমেন্টের পর অনেকের একটা মিসকনসেপশন আছে যে নি রিপ্লেসমেন্টের পর আমি বেড রিডেন হয়ে পড়ি। হুম। তো সেরকম আমি বলে দিই, সেরকম কোনো ব্যাপার নেই নি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে। নি রিপ্লেসমেন্টের পরদিন থেকেই আমরা পেশেন্টকে ওয়াকার দিয়ে হাঁটাচলা স্টার্ট করিয়ে দিই। জেনারেলি 3 to 4 ডেজ একটা হসপিটাল স্টে থাকে, এবং যখন পেশেন্টকে ডিসচার্জ করা হয় হুম। পেশেন্ট বাড়িতে গিয়ে টয়লেট বাথরুম নিজে একাই যেতে পারে, এবং তারপর ফিজিওথেরাপির পার্টটা ডেফিনেটলি একটা ক্রুশিয়াল পার্ট, এবং 1 থেকে 1.5 মাসের ফিজিওথেরাপির পর পেশেন্ট নর্মাল হাঁটাচলা স্টার্ট করে দিতে পারে। মানে একদম নরমাল লাইফস্টাইলে ফিরে যেতে পারবে, একদম। মানে সাইক্লিং করা, দৌড়ানো, সিঁড়ি ভাঙা। নি রিপ্লেসমেন্টের পর বেসিক্যালি রানিং বা ধরুন জগিং, রানিং এই ধরনের অ্যাক্টিভিটি গুলো একটু লিমিটেড রাখাটাই বেটার। আচ্ছা। নর্মাল ওয়াকিং, সিঁড়ি ওঠানামা, ইভেন সাইক্লিং, সেটা 1.5 থেকে 2 মাসের পর করা যেতে পারে। করা যেতে পারে, ড্রাইভিংও।
Even, কোনো yes, অসুবিধা নেই right. তাতে। আচ্ছা। আচ্ছা, এইবার যেটা জানবো যে নি রিপ্লেসমেন্ট সার্জারি কি খুব কস্টলি? একটা সময় ছিল, বাট আজকের যুগে দাঁড়িয়ে আমি বলবো নি রিপ্লেসমেন্ট যথেষ্ট অ্যাফোর্ডেবল প্রাইসে চলে এসেছে। আচ্ছা। ইভেন অলমোস্ট সব মেডিক্লেম গুলোই যা হেলথ ইন্স্যুরেন্স যেগুলো আছে সেগুলো হুম। নি রিপ্লেসমেন্টের ব্যাপারটা কভার করে। তো সুতরাং আজকের যুগে দাঁড়িয়ে নি রিপ্লেসমেন্টের অ্যাফোর্ডেবিলিটি ইস্যু নিয়ে খুব একটা মেজর রেস্ট্রিকশন নয়, অসুবিধা হয় না। সবাইয়ের মধ্যে সাধ্যের মধ্যে সাধ্যের জিনিসটা চলে মধ্যেই এসেছে। চলে এসেছে। আচ্ছা, আর মানে সার্জারির পর মোটামুটি কতদিন হসপিটালাইজড থাকতে হচ্ছে? হসপিটালে মোটামুটি 3 to 4 ডেজের একটা হসপিটাল স্টে থাকে সার্জারির পর। তারপর ডিসচার্জ হয় এবং বাড়িতে ফিজিওথেরাপি কন্টিনিউ করতে হয়। 1 থেকে 1.5 মাসের একটা ফিজিওথেরাপি পিরিয়ড থাকে। আচ্ছা। আর সার্জারির পরে কি আপনাদের কাছে ফলো আপে আসার কিছু ব্যাপার হ্যাঁ, আছে? ডেফিনেটলি। আমি পার্সোনালি প্রেফার করি যে 2 সপ্তাহ পর একবার পেশেন্টকে হুম। ফিজিক্যালি দেখতে। তাতে রিহ্যাবিলিটেশনের পার্টটা কতটা এফেক্টিভলি হচ্ছে সেটা অ্যাসেস করা যায়। বিকজ নি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে সার্জারি এবং ফিজিওথেরাপি বোথ ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে 2 উইকস বা 2 সপ্তাহ পর একবার ফিজিক্যালি আমি পেশেন্টকে অ্যাসেস করি যে রিহ্যাবিলিটেশনে কতটা কি এগোলো। যদি কোনো ডেফিসিট থাকে সেরকম ভাবে ইনস্ট্রাক্ট করা, ফিজিওথেরাপিস্টকে ইনস্ট্রাক্ট করা যে এই পার্টগুলো কারেক্টিভ মেজার নিতে হবে। এবং অপারেশন থেকে 1.5 মাসের মাথায় আবার একটা ফলো আপ থাকে। আচ্ছা, মানে লাইফ টাইম কোনো ফলো আপের ব্যাপার কিছু নেই যে সারা লাইফ জীবনই আসতে হবে লাইফ টাইম কিছু ফলো মাস আপের অন্তর কিছু অন্তর? ফলো আপের ব্যাপার নেই। আচ্ছা। আচ্ছা, এবার যেটা জানবো যে এই যে রিপ্লেসড যে নি, সেটা তো আর্টিফিশিয়াল একটা নি। এক্স্যাক্টলি। এইটার আয়ু কতদিন হয়? আহ, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি ওরকম ভাবে ডেফিনেটলি বলা ভুল যে অত বছর নি রিপ্লেসমেন্ট। যেহেতু এই ইমপ্ল্যান্টটা একটা লিভিং বডিতে বসানো হচ্ছে, হুম। আহ, সেটা ভেরিয়েবল। বাট মোস্ট অফ দ্য পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় একটা যদি ওয়েল ব্যালেন্সড হুম। নি হয় রিপ্লেসমেন্টের পর, সেটা মোটামুটি 20 থেকে 25 বছর লাস্ট করে। আচ্ছা, তার মানে মোটামুটি যদি বয়সের দিকে যাদের হচ্ছে তাদের আর প্রয়োজন হচ্ছে প্রয়োজন না। হয় না। আর যদি কম বয়সে ধরুন কারোর রিপ্লেস করতে হলো এবং তারপরে তার আবারও যদি কিছু সমস্যা হয়, তাহলে কি রিপ্লেসমেন্ট সম্ভব হয়? হ্যাঁ, রিপ্লেসমেন্ট পসিবল। যাদের ক্ষেত্রে ধরুন আহ, কম বয়সে রিপ্লেসমেন্ট হয়েছে বা কোনো অনেক সময় খুব রেয়ারলি ইনফেকশন হয়, সেই ইনফেকশনের পরেও আমরা সেটাকে আবার রিভিশন নিয়ে রিপ্লেসমেন্ট করতে পারি। তো আজকের যুগে সেই অ্যাডভান্স ইকুইপমেন্ট চলে এসেছে যেটার মাধ্যমে রিভিশন করাও পসিবল। আচ্ছা। আচ্ছা, এবার একটু জানবো আপনার কাছ থেকে যে নি রিপ্লেসমেন্টের পরে কি ধরনের সাবধানতা মানুষ অবলম্বন করবেন? মানে কোন কোন জিনিসগুলো করবেন না? নি রিপ্লেসমেন্টের পর আমরা যেটা বলে থাকি সেটা হলো পেশেন্টকে বলি আমরা স্কোয়াট করে বসাটা লাইফ লং অ্যাভয়েড করতে। আচ্ছা। স্কোয়াট বা ক্রস লেগ বসাটা, আচ্ছা। এবং পাশাপাশি ইন্ডিয়ান টয়লেট ইউজ করাটা যাবে না। যাবে না। তো মোস্টলি এই পার্টটাই রেস্ট্রিক্টেড থাকে। ডেফিনেটলি নি রিপ্লেসমেন্টের পর কেউ রানিং করতে যায় না বা ট্রেকিং করতে যায় না, সেই জিনিসগুলো অবভিয়াসলি অ্যাভয়েড করতেই হয়। বাট ডে টু ডে রুটিন অ্যাক্টিভিটি যা আছে ইচ এন্ড এভরিথিং পেশেন্ট করতে পারে অ্যাপার্ট ফ্রম দিস স্কোয়েটিং অ্যান্ড ক্রস লেগ সিটিং। আচ্ছা, এবার যেটা আমাদের আলোচনার একদম শেষের দিকেই চলে এসেছি, এবার যেটা জানতে চাইবো যে নি রিপ্লেসমেন্ট সার্জারি বললে তো মানুষের মনে একটা ভয় থাকেই, কিন্তু এটার উপায় নেই, করাতে হবেই যার সমস্যা হবে হাঁটুতে। কিন্তু হাঁটু ভালো রাখার জন্য তাহলে প্রথম জীবন থেকে কি করা উচিত? হাঁটু ভালো রাখার ক্ষেত্রে আমি বলবো যে সব আর্থ্রাইটিসের ব্যাপারটা আমাদের কন্ট্রোলে নেই। কিছু কিছু আর্থ্রাইটিস, যেরকম আমি শুরুতে বলেছিলাম রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই ধরনের অটোইমিউন ডিজিজ যেগুলো আছে, কেউ যদি ওই ধরনের আর্থ্রাইটিস সাফার করে থাকে তাহলে তার প্রপার মেডিকেল ট্রিটমেন্ট করানোটা প্রয়োজন। কেউ যদি তার প্রপার ট্রিটমেন্ট না করে তখন আস্তে আস্তে জয়েন্টগুলো ড্যামেজ হতে থাকে। যদি সে শুরু থেকেই ওই ট্রিটমেন্টটা নিতে থাকে, এবং মনে রাখতে হবে এই ধরনের ট্রিটমেন্ট লাইফ লং চলবে, এটা কিওর বলতে কোনো কিছু নেই, এই রোগটাকে কন্ট্রোলে রাখতে হবে। তো ওই ধরনের পেশেন্ট যদি, রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট যদি রেগুলার ট্রিটমেন্টে থাকে, রেগুলার ফলো আপে থাকে, তাহলে সেই জয়েন্ট ড্যামেজটাকে প্রিভেন্ট করতে পারে। অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে
খুব একটা আমাদের হাতে সেই কন্ট্রোলটা নেই। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পায়ের কনফিগারেশনটা বাঁকা। হুম। এই ধরনের পেশেন্ট খুব আর্লি এজে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে। তো কিছু কিছু নি প্রিজার্ভিং সার্জারি আছে, সেগুলো করে আমরা পায়ের অ্যালাইনমেন্টটাকে কারেক্ট করতে পারি, করে আমরা নেটিভ নিটাকে প্রিজার্ভ করতে পারি। আচ্ছা। এবং ডেফিনেটলি নিউট্রিশনাল ফ্যাক্টর একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো ডায়েরি প্রোডাক্ট, প্রোটিন রিচ ডায়েট, এই ডায়েটগুলো এবং ডেফিনেটলি সানলাইট এক্সপোজার, এই মাল্টিফ্যাক্টরিয়াল ব্যাপারগুলো মাথায় রাখলে নিউট্রিশনাল ব্যাপারটা ম্যানেজ করা পসিবল। আর সর্বশেষে একটা জিনিস জিজ্ঞেস করব, সেটা হলো নি রিপ্লেসমেন্ট সার্জারিতে কি রোবোটিক সার্জারি কোনো ভূমিকা আছে? হ্যাঁ, ডেফিনেটলি। আজকে সব ফিল্ডের মতো মেডিকেল ফিল্ডে, ইভেন অর্থোপেডিক ফিল্ডেও রোবোটিক সার্জারির খুব একটা ভালো ইমপ্রেশন আছে। রোবোটিক সার্জারি আজকের যুগে খুবই একটা রিওয়ার্ডিং সার্জারি, এবং নি রিপ্লেসমেন্ট সার্জারি যদি রোবোটিক নি রিপ্লেসমেন্ট করা হয়, তাহলে দেখা যায় যে আমরা সার্জারির সময় প্রিসিশনটা খুব মাইক্রো লেভেল অব্দি নিয়ে যেতে পারি। হুম। সেটা 1 নম্বর। 2 নম্বর, যেহেতু রোবোটিক নি রিপ্লেসমেন্টের সময় সফট টিস্যু বা লিগামেন্ট রিলিজটা কম্পারেটিভলি কম করা হয়, সেক্ষেত্রে পেশেন্টের পেইন অনেকটা কম হয় এবং রিহ্যাবিলিটেশন খুব ফাস্ট হয়। আচ্ছা। সো রোবোটিক সার্জারি ডেফিনেটলি হ্যাজ গট রোল, এবং যারা অ্যাফোর্ড করতে পারবে বা সেই সুবিধা যাদের কাছে অ্যাক্সেসিবল আছে, ডেফিনেটলি আমি বলবো সেই সুবিধাটা নিতে। নিতে। আচ্ছা। আর আমাদের এই আলোচনা শুনে যদি আমার বন্ধুরা যারা মানে হাঁটুর সমস্যায় ভুগছেন বা যাদের এরকম সার্জারির প্রয়োজন হয়েছে, তারা যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চান, কিভাবে যোগাযোগ করবেন? আহ, আমি রেগুলার বেসিসে আমাদের যে যাদবপুর সুরক্ষা আছে, ওখান যে পলিক্লিনিক আছে, সেখানে আমি এভরিডে ইভিনিং এ বসি। এবং যদি আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, তাহলে আহ, আমি ফোন নাম্বার যেটা কন্ট্যাক্ট করতে হবে, 7980848889, এই ফোন নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারে এবং আমার সাথে যোগাযোগ করতে পারে। আচ্ছা। আর বিশদে আপনি যদি একটু বলে দেন যে আপনার কাছে গেলে ঠিক কি পরিষেবা আমার বন্ধুরা পেতে পারে? আমি বেসিক্যালি অর্থোপেডিক সার্জন। সো তো ফ্র্যাকচার রিলেটেড যা ট্রিটমেন্ট আছে, সব ধরনের ট্রিটমেন্টে আমি করে থাকি। তাছাড়াও আমি জয়েন্ট রিপ্লেসমেন্ট এবং স্পোর্টস ইঞ্জুরি সার্জারিতে স্পেশালিস্ট। সো জয়েন্ট রিপ্লেসমেন্ট এবং মাইক্রো সার্জারি, এই আর্থ্রোস্কোপিক সার্জারি যেগুলো হয়, সেইগুলো আমি করে থাকি। আচ্ছা। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমার এই পডকাস্টে আসার জন্য। আগামীকালে আশা করি আবার আপনাকে পাবো। আর থ্যাংক ইউ। বন্ধুরা, তাহলে আজকের এই আলোচনা শুনে আশা করি আপনারা উপকৃত হলেন। আপনাদের মনে নি রিপ্লেসমেন্ট নিয়ে যে সমস্ত ভুল ধারণা বা ভয় ভ্রান্তি রয়েছে, সেগুলিও দূর হলো। আমাদের এই আলোচনা যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে স্বাস্থ্য সংবাদের পরবর্তী পর্বে।